ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন সবাই? আসসালামু আলাইকুম ম্যাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন ম্যাম? ভালো। আপনাদের প্রশ্ন জিজ্ঞাসা করবো আজকে আমি। জি ম্যাম। আমাদের আইন নিয়ে প্রশ্ন করার কথা ছিল, তাই না? স্ক্রিন শেয়ার হয়েছে? স্ক্রিন শেয়ার হয়েছে? জি ম্যাম। জি ম্যাম। বলেন দেখি, তামাদি আইনে আপনার যদি নির্ধারিত সময়ের মধ্যে মামলা আপিল বা দরখাস্ত না করা হয়, তাহলে সেই ক্ষেত্রে মামলার ফলাফলটা কি হতে পারে? রহিম নামক একজন ব্যক্তি ধরেন 30 দিনের মধ্যে তাকে আবেদন করতে হতো ডিক্রি জারির জন্য, কিন্তু সে 30 দিন পার হয়ে আপনার 60 দিনের মাথায় এসে আদালতে ডিক্রি জারির আবেদন দায়ের করে। এই ক্ষেত্রে তার মানে ডিক্রি জারির যে আবেদনটা যে সে করলো, এটার ফলাফলটা কি বলেন? বলেন। আজকে যে আমি প্রশ্ন করবো এটা আপনাদেরকে বলে দেয়নি আপনাদের অ্যাডমিন? জি ম্যাডাম বলেছে। তাহলে উত্তর দিচ্ছেন না কেন? আমি যে প্রশ্ন করতেছি উত্তর দেন। জি ম্যাম, আসসালামু আলাইকুম ম্যাম। ম্যাম এইটা হচ্ছে আপনার নির্দিষ্ট সময় পার হয়ে যাওয়ার পরে যেটা করতে হয়, আমি কি এটা 5 ধারার বিষয়টা বলতে পারি? 5 ধারা বিষয়টা কেমন? 5 ধারা বলি নাই, সরি, আমি বলছি যে আপনার নির্ধারিত সময়ের মধ্যে তাকে আবেদন করতে বলা হয়েছিল, কিন্তু সে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করেনি। এখন সেই ক্ষেত্রে কি হতে পারে আমি এটা বলছি। ম্যাম এইটা মামলা খারিজ হয়ে যাবে, কারণ সে তো সময় মতন করতে পারে নাই। ঠিক আছে, একটা টাইম লিমিটেশন নাই, তাহলে বিবাদিত কিছু বলে নাই, বিবাদিত মানে কোনো কথা বলে নাই যে মামলা করা যাবে না বা এই সেগুলো তো কিছু বলে নাই, তাহলে বিবাদিত কোনো আপত্তি নেই। ম্যাম আপত্তি থাকলো, যেহেতু এটা টাইম লিমিটেশন দেওয়া ছিল আপনার 60 দিন, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে যেহেতু টাইমের মধ্যে সে মামলাটা করেনি বা আপিলটা করে নাই, সেক্ষেত্রে তো টাইম লিমিটেশন পার হয়ে যাওয়ার পরও সে যতই আপত্তি তুলুক বা না তুলুক, আদালত এটা বাধ্যতামূলক ভাবে খারিজ করে দিবে। কোথায় বলা আছে? এটা 3 ধারায় বলা আছে ম্যাম। গুড, ভেরি গুড। কি ম্যাম? আচ্ছা, এখন অন্য আরেকজন বলবেন। আপনার নামটা কি? জি, আমার নাম ম্যাম, জি ম্যাম, আমার নাম নাহিদা। নাহিদা আক্তার ছাড়া বাকি যারা আছেন তারা বলুন। শাহিনা খানম আছেন ক্লাসে? শাহিনা খানম আছে ক্লাসে? আচ্ছা, যাই হোক, নাহিদা আক্তার বাদ দিয়ে বাকি যারা আছে তারা উত্তর দিবেন। ধরেন আপনাকে কেউ একজন আপনার জায়গাটা দেখাশোনা করার জন্য আপনাকে রেখে গেছে অ্যাজ এ কেয়ারটেকার, ঠিক আছে? রেখে হয়তোবা সে দেশের বাইরে চলে গেছে, আপনাকে বলে গেছে যে আপনি নিজের মতো করে আমার জায়গাটা বা বাড়িটা আপনি দেখে রাখবেন ভাই। আপনি সেটা তার সরলতার সুযোগ নিয়ে আপনি ওই সম্পত্তিতে দীর্ঘ আপনার 25 বছর সেই সম্পত্তি আপনি ভোগ দখল করে আসছেন, ঠিক আছে? এবং এই জিনিসটা মালিকও খুব ভালো মতো জানে, মালিক এতে কোনো ধরনের কোনো বাধা টাধা কিছুই দেয়নি। তাহলে এই ক্ষেত্রে এই যে 25 বছর যাবত যে আপনি সম্পত্তিটা ব্যবহার করতেছেন, তাহলে এই সম্পত্তি থেকে আপনার কোনো অধিকার সৃষ্টি হবে নাকি যার সম্পত্তি তাকেই ফেরত দিয়ে দিতে হবে? বলেন। নাহিদ আক্তার বাদ দিয়ে বাকি কেউ একজন বলেন, বলেন দেখি, বলেন। কি ব্যাপার, আপনাকে ছোট্ট শিশু নাকি? হ্যাঁ, যে মুখ দিয়ে কথা বেরোয় না? কিন্ডারগার্টেনে পড়েন আপনারা?
দিয়ে কোনো কথা বেরোয় না, কাহিনীটা কি? ম্যাম অধিকার সৃষ্টি হবে। অধিকার সৃষ্টি হবে। ওর নাম কি আপনার? নামটা বলেন আপনার। মোহাম্মদ জসিমউদ্দিন। জসিমউদ্দিন। আচ্ছা জসিম ভাই, আপনি বলেন অধিকার সৃষ্টি হবে, বুঝলাম। এখন এই অধিকারটা কিরকম সৃষ্টি হবে? এটা কি সুখাধিকার হবে নাকি এটা অ্যাডভার্স পজিশন হবে? কোনটা হবে সেটা বলেন, বুঝায় বলেন, যুক্তি দিয়ে বলুন। ইজমেন্ট অফ রাইটস এন্ড সুখাধিকার। ইজমেন্ট অফ রাইটস কেন হবে? সুখাধিকার কেন হবে সুখাধিকার? এটা 20 বছরের ব্যক্তি মালিকানার সম্পত্তি যদি 20 বছরের ঊর্ধ্বে যদি দখলে থাকে তাহলে ওনার অধিকার সৃষ্টি হবে আর কি। এখানে আমি কত বছর বলছি? 25 বছর। আচ্ছা 25 বছর বলছি, মানে 25 বছর বলছে জন্যই আপনি ধরে নিলে এটা সুখাধিকার, তাই না? কিন্তু সুখাধিকারে আমি ঘটনাটা কি বলছি, আমি কি বলছি ঘটনাটা বলেন তো। 25 বছর ধরে দখলে আছে। হ্যাঁ দখলে আছে। আচ্ছা মালিকের জানা মতে, ঠিক আছে, পুরো একটা বাড়ির দখলে আছে বলছি কিন্তু আমি, তাই না? হ্যাঁ জি ম্যাম। আচ্ছা সুখাধিকারে কি বলা হয়েছে? সুখাধিকারে কোন জিনিসগুলোকে হাইলাইট করা হয়েছে? শুধুমাত্র রাস্তা, আলো বাতাস এবং জল, অর্থাৎ পুকুর, রাস্তা, আলো বাতাস। আমি বলছি পুরো একটা বাড়ি দখল করে বসে আছে 25 বছর যাবত, ঠিক আছে? তাহলে এটা কিভাবে আপনার সুখাধিকার হলো জসিমউদ্দিন, বলেন। আপনি এবার পরীক্ষা দিবেন না বার কাউন্সিল? না ম্যাম দেরি আছে। দেরি আছে, যাই হোক, এটা আপনার কিভাবে তাহলেই হইলো? এটা কি তাহলে আপনার সুখাধিকার হলো? জাস্ট আপনি সময়টা দেখছেন, বাস আপনি ধরে নিয়েছেন যেটা মনে হয়, বাট নো, এটা হচ্ছে আপনার অ্যাডভার্স পজিশনের মধ্যে পড়বে। কেন এটা অ্যাডভার্স পজিশনের মধ্যে পড়বে? তার কারণ হচ্ছে সে মালিকের বাড়িটাকে দখল করে আছে এবং মালিকের বিশ্বাসটা ভঙ্গ করছে। মালিক তাকে বলে গেছে যে এই বাড়িটা তুমি দেখাশোনা করবা, নিজের মতো করে থাকবা, ঠিক আছে, এবং আমার বাড়িটা তোমার হাতে আমি দিয়ে গেলাম, দেখাশোনা করবা। তাহলে মালিক তাকে বিশ্বাস করে তার সম্পত্তির দেখাশোনা করার জন্য রেখে গেছে, কিন্তু সে মালিকের সেই বিশ্বাসটাকে ভঙ্গ করছে। ভঙ্গ করে তারপরে কি করছে? সেই সম্পত্তিটা একদম দখল করে বসে আছে। অর্থাৎ সেই সম্পত্তি থেকে, সেই বাড়ি থেকে যাবতীয় যা যা বেনিফিট সবই সে ভোগ করতেছে এবং সবার জানা মতে ইভেন মালিক নিজেও জানতেছে যে তার প্রপার্টিটা সে দখল করে বসে আছে। তাহলে এই ক্ষেত্রে এটা আপনার অ্যাডভার্স পজিশন হবে, এটা সুখাধিকার হবে না। মনে রাখবেন সুখাধিকার শুধুমাত্র জলস্রোত, অর্থাৎ আপনার পথ, রাস্তাঘাট, হ্যাঁ, আলো বাতাস এবং পুকুর, এই ক্ষেত্রে প্রযোজ্য। ওকে? জি ম্যাম বুঝতে পারছি। দুইটা দুই জিনিস, ঠিক আছে? আচ্ছা গেল, এই আর কি ধরা যায়? আচ্ছা সুখাধিকারে আপনার আপনার মনে করেন যে এটা 20 বছর যাবত বলাই হলো, হ্যাঁ, 20 বছর যদি কেউ সম্পত্তি দখলে থাকে তাহলে তার সুখাধিকার সৃষ্টি হয়, বুঝলাম। এখন সুখাধিকারের মামলাটা কত বছরের মধ্যে করতে হবে বলেন দেখি জসিম উদ্দিন, আপনি কি বলেন? 3 বছরের মধ্যে। 20 বছরের মধ্যে করতে হবে? 3 বছরের মধ্যে করতে হবে, হ্যাঁ? 3 বছরের মধ্যে কেন করতে হবে বলেন? এই যে দেখেন 6 মাস ম্যাম। পরবর্তী 2 বছরের মধ্যে করতে হবে, 3 বছরও না, 2 বছর। এটা আমার বইতে লেখা ছিল না, পড়াইনি। এটা হচ্ছে আপনার 20 বছর হয়ে গেলে আপনার সেই প্রপার্টির উপর অধিকার সৃষ্টি হবে, তাই না? এখন আপনি সুখাধিকার মামলা করার জন্য যোগ্য, কিন্তু এখন থেকে আপনার টাইম লিমিটেশন শুরু হবে যে আপনি কত দিনের মধ্যে মামলা করতে পারবেন। আপনি তো 20 বছরের মধ্যে করতে পারবেন। একটা মানুষ 20 বছর যাবত সম্পত্তি ব্যবহার করে আসে, পরে সে আর কয়দিন বাঁচতে পারে? হ্যাঁ, সে কি 20 বছর বাঁচবে? এমনও তো হইতে পারে যে সে আর 5 বছর বাঁচছে, তাইলে তখন কি হবে? তো
যেদিন থেকে আপনার সুখাধিকার অর্জন হইলো, অর্থাৎ 20 বছর ব্যবহার করলে আপনার সুখাধিকার সৃষ্টি হয়। তাহলে আজকে ধরেন আপনার সুখাধিকার সৃষ্টি হইল, আজকে থেকে পরবর্তী 2 বছরের মধ্যে আপনি মামলা দায়ের করুন। কতদিন? 2 বছর, অর্থাৎ সর্বসাকুল্যে 22 বছর। ঠিক একইভাবে যদি সেটা পাবলিক প্রপার্টি হয়, 60 বছর আপনাকে ব্যবহার করতে হবে এবং পরবর্তীতে আপনি 2 বছরের মধ্যে মামলা করবেন, অর্থাৎ 62 বছর। বুঝতে পারছেন? বুঝতে পারছেন? সবাই বুঝছেন? এই জিনিসটা আপনাদেরকে আমি বুঝাইনি, তাই আজকে বুঝাই দিলাম। বুঝছেন? জসিমউদ্দিন, সজীব ইসলাম, সবাই বুঝছেন? আরেকবার বলেন না। আমি বলছি যে আপনার 20 বছর যদি আপনি সম্পত্তি ব্যবহার করে থাকেন, তাহলে সেই সম্পত্তির উপর আপনার একটা সুতাধিকার সৃষ্টি হবে, তাই না? তাহলে 20 বছর যেদিন হয়ে গেল, সেই দিন থেকে পরবর্তী 2 বছরের মধ্যে আপনাকে সুতাধিকারের মামলাটা দায়ের করতে হবে। এবার বুঝছেন? হ্যাঁ, জি ম্যাম, এটা আসলে কোন ধারায় বলা আছে কাইন্ডলি? এটা আমাদের 26 ধারায় বলা হয়েছে। এটা আমি আপনাদেরকে পড়াই নাই, এই জন্য আজকে পড়াই দিলাম, মনে হলো। 26 ধারার বিষয়, ঠিক আছে? কারো কাছে যদি মূল বই থাকে তামাদি আইনের অথবা বেয়ার অ্যাক্ট যদি থাকে, তাহলে সেটা খুলবেন, সেটা খুলে ভালো করে 26 ধারাটা পড়বেন, অ্যান্সার পেয়ে যাবেন 2 বছর কোথায় লেখা আছে। ঠিক আছে? আচ্ছা, জসিমউদ্দিন আর হচ্ছে নাহিদা আক্তার, আপনারা দুইজন ছাড়া আর যারা আছেন তাদের মধ্যে থেকে এখন উত্তর দিবেন। আমি তো দেখতেও পাচ্ছি না কারা কারা আছে। জসিমউদ্দিন, নাসিরউদ্দিন আছেন লাইনে? নাসিরউদ্দিন, নাসিরউদ্দিন ঘুমায় গেছে। ইফতেখার উদ্দিন, ইফতেখার উদ্দিন শুনতে পাচ্ছেন? তোলাইমান মিয়া, জি ম্যাম, শুনতে পাচ্ছি। আচ্ছা ওয়েট, আপনি আমাকে বলেন আপনার সাথে আপনি একটা জায়গা আমার কাছ থেকে কিনছেন, ঠিক আছে? আপনি একটা জায়গা আমার কাছ থেকে 20 লক্ষ টাকা মূল্য দিয়ে আপনি জায়গাটা আমার কাছ থেকে কিনছেন। হ্যাঁ, সেক্ষেত্রে বায়না আপনি দিচ্ছেন, হয়তো ধরেন 5 লাখ টাকা বায়না দিচ্ছেন, বাকি টাকাটা আপনি অল্প অল্প করে দিয়ে পরিশোধ করে দিচ্ছেন। এখন আপনি আমাকে বলছেন যে জায়গাটা আপনার নামে মানে নাম খারিজ করে দিতে, বাট দলিলটা আপনার নামে করে দিতে। বাট আমি এখন আপনার কাছে অস্বীকার করতেছি যে এই জায়গার দলিলটা আপনার না। কেন? কারণ এটা আমি অন্য আরেকজন লোকের কাছে অলরেডি বিক্রি করে ফেলছি, 25 লক্ষ টাকা মূল্যে আমি তার কাছে বিক্রি করে ফেলছি। সো এখন এই জায়গা আপনি আর পাবেন না, ঠিক আছে? এবং আপনি আমার কাছে যখন টাকা ফেরত চাইলেন ক্ষতিপূরণ সহ, সেটাও আমি দিতে নারাজ, আমি পুরো অস্বীকার করতেছি। তাহলে এই ক্ষেত্রে আপনি আমাকে বলেন, আপনি কি মামলা দায়ের করতে পারবেন আমার বিরুদ্ধে? যদি মামলা দায়ের করতে পারেন তাহলে কত ধারা? এটা এটা 20 ধারা অনুযায়ী শুরু হবে। ধারা কেমনে হবে? তা 20 ধারা কেন আসবে? এটা প্রতারণার মামলা, 18 ধারার আন্ডারে। 20 ধারা কেমনে আসলো এখানে? জি জি, সরি ম্যাম, জি 20 ধারা। হ্যাঁ, প্রতারণা বা এটা জালিয়াতির মধ্যে পড়বে। হ্যাঁ, প্রতারণার মামলা, অর্থাৎ যদি কোনো ব্যক্তিকে প্রতারণা করা হয় এবং প্রতারণাটা এমন ভাবে করা হয়েছে যে মামলা করার সময়সীমাটা অতিক্রান্ত হয়ে গেছে। যেহেতু তামাদি আইনে বলা হয়েছে যে নির্ধারিত মেয়াদের মধ্যে আপনাকে কাজটা করতে হবে, মামলাটা করতে হবে, তো এই টাইম লিমিটেশনটা পার হয়ে গেলে তো আপনি পারতেছেন না। এখন তাহলে ম্যাম, এটা হলো যেদিন ওই জালিয়াতি বা প্রতারণা প্রকাশ পাবে, সেই প্রকাশের দিন থেকে শুরু হবে সময় গণনা। দিন থেকে তামাদি মেয়াদ গণনা শুরু হবে। আগে কি হতে না হয়েছে, কতদিন গেল না গেল, এগুলো দেখার বিষয় না। যেদিন প্রতারণার জিনিসটা প্রকাশ পাইলো ফার্স্ট, সেদিন থেকেই তামাদি মেয়াদ গণনা স্টার্ট শুরু হবে।
ইশতিয়া লাইনে আছেন, শুনতে পাচ্ছেন? ইশতিয়া, মনিকা পারভিন, মনিকা পারভিন, আপনি আমাকে বলেন রহিম নামের একজন ব্যক্তি আপনার তাকে বেআইনিভাবে বেদখল করা হয়েছে তার জায়গা থেকে 6 মাসের মধ্যে তাকে মামলা দায়ের করতে হবে। কিন্তু সে 6 মাসের মধ্যে মামলা দায়ের করতে পারে না। অলরেডি বছর পার হয়ে গেছে, এখন সে আসছে মামলা দায়ের করতে। তো আদালত থেকে 3 ধারার আন্ডারে তার মামলাটা খারিজ হয়ে গেছে, ঠিক আছে? তো তিনি বলতেছেন আমি অসুস্থ ছিলাম, জন্ডিসে আক্রান্ত। এখন সেই ক্ষেত্রে তার কোনো প্রতিকার হবে কি? প্রতিকার আছে? মনিকা পারভিন বলেন। বলেন। সরি ম্যাম, আমি আজকে নতুন ক্লাসে জয়েন করছি। মনিকা পারভিন আপনি আমাকে জি জি ম্যাম, আজকে আমি নতুন ক্লাসে জয়েনিং করছি। হ্যালো, নাসির উদ্দিন, রফিকুল ইসলাম, বুঝলাম না আপনারা সবাই এরকম চুপ করে আছেন কেন? তয়মন শাইলা, জি ম্যাম। আপনি কি ফার্স্ট আজকে ক্লাসে? হ্যাঁ, জি বলেন। আপনি কি আজকে ফার্স্ট ক্লাসে? হ্যাঁ, আপনার ক্লাসে ফার্স্ট, এর আগে ক্লাস করছি ফার্স্ট ইয়ারে। প্রশ্নের উত্তরটা দিতে পারবেন যেটা প্রশ্ন করছি? না ম্যাম। তাহলে আপনাকে বলে লাভ নেই। ইফতেখার উদ্দিন, ইফতেখার ভাইও অসুস্থ ছিল 1 মাস, উনিও আছে ক্লাসে নতুন। ম্যাম ওই যে জসিম ভাই, সাজ্জাদ ভাই, কনক দা, ওনারা একটু নিয়মিত ক্লাস করছে। ওই কণা দাস কোথায়? আমি দেখতেছি না কণা দাস। কনক দা উনি বের হয়ে গেছে। আমি ফ্রুজা উনি আবার নিয়মিত ক্লাস করে। তারপর সাজ্জাদকেও দেখতেছি না তুমি। রোজা আক্তার, অনেকেই তো নাই, ক্লাস থেকে বের হয়ে গেছে অনেকে। আচ্ছা ম্যাম, সাজ্জাদ ভাই আপনি পরীক্ষার্থী, কথা বলেন ম্যামের সাথে। জি ভাই, ধন্যবাদ ম্যাম। এতক্ষণ ধরে ডাকতেছি, আপনি উত্তর দেন না কেন? হ্যাঁ, না, আমাকে ডাকেননি, আমাকে ডাকেননি। এই যে বলা হচ্ছে সাজ্জাদ করতেছি, একটু পালাইছিলাম। দিবেন না? আচ্ছা, পালাইছিলাম বলেন আমাকে, আমি যে প্রশ্নটা করছি বুঝতে পারছেন না আবার প্রশ্ন করতে হবে? বলেন। মিস, আরেকবার কষ্ট করে একটু বললেন। রহিম নামের একজন ব্যক্তি আপনার বেআইনিভাবে জায়গা থেকে বেদখল হয়েছে, তাকে 6 মাসের মধ্যে মামলাটা দায়ের করতে বলা হয়েছিল, কিন্তু সে গুরুতর অসুস্থ থাকার কারণে 6 মাসের মধ্যে মামলা দায়ের করতে পারেনি। অলরেডি তার 1 বছর পার হয়ে গেছে, ঠিক আছে? এখন তিনি আদালতের কাছে আসছে মামলাটা দায়ের করতে, কিন্তু 3 ধারার আন্ডারে তার মামলাটা খারিজ হয়ে গেছে। এই ক্ষেত্রে রহিম সাহেবের করণীয় কি আপনি বলেন? অবশ্যই রহিম সাহেবের করণীয় আছে। এই বিষয়টি 5 ধারায় বলা আছে তামাদি আইনের। আর এক্ষেত্রে আদালতের নিকট তিনি কিছু যুক্তিসঙ্গত কারণ উল্লেখ করবেন। যেমন যুক্তিসঙ্গত কারণ উল্লেখ করবে? যেমন তার শারীরিক অসুস্থতা, কৌশলীর ভুল, অনেক ক্ষেত্রে কৌশলী ভুল করতে পারে। আমি কৌশলীর ভুলের কথা বলি নাই, আমি বলেই দিছি সে গুরুতর অসুস্থ ছিল, জন্ডিস রোগে আক্রান্ত। আমি বলেই দিছি। হ্যাঁ, তাহলে এই ক্ষেত্রে সে কি করবে? সে তার চিকিৎসা সংক্রান্ত কাগজপত্র, মানে দালির কাগজপত্র আদালতে উপস্থাপন করবে। আর পূর্বে যে বিষয়টা ছিল জন্ডিস, সেক্ষেত্রে যদি ডাক্তারি চিকিৎসা নাও নিয়ে থাকেন, কবিরাজের যে চিকিৎসা, সেক্ষেত্রে সেই কবিরাজকেও তিনি আদালতে উপস্থাপন করতে পারেন।
উপস্থাপন করতে পারবেন এবং প্রত্যেকটা দিনের, আমি বলছি 1 বছর হয়ে গেছে তার ডিলে, তাহলে 1 বছর 365 দিনেরই আপনার কি প্রত্যেকটা দিনের একটা দিনের আপনার বিলম্ব হওয়ার কারণ তাকে উল্লেখ করতে হবে। ঠিক আছে? জি 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 আচ্ছা, আবার আরেকটা আপনি উত্তর দিবেন। ঠিক আছে? আচ্ছা, আবার আরেকটা বিষয়, ধরেন একজন ব্যক্তি আপনার 3 ধারার আন্ডারে সে মামলা তার খারিজ হয়ে গেছে। ঠিক আছে? পরবর্তীতে তিনি আইসা 5 ধারার আন্ডারে বিলম্ব মওকুফের আবেদন করছে, কিন্তু সে সেই জায়গায় বিলম্ব মওকুফের কারণ হিসেবে সে দেখাইছে যে তার মা মারা গেছে। ঠিক আছে? তার মা মারা গেছিল, যার কারণে সে নির্ধারিত সময়ের মধ্যে মামলাটা দায়ের করতে পারেন না, এই জন্য তিনি বিলম্ব মওকুফের জন্য আবেদন করেছেন। এখন সেই ক্ষেত্রে আপনি আমাকে বলেন তো, এই মামলা কি মানে থাকবে, সে কি বিলম্ব মওকুফের মানে রেমিডিটা পাবে? না, মায়ের মৃত্যুর কারণে মানে সেটা যুক্তিসঙ্গত মানে সময় হতে হবে। মায়ের মৃত্যুর কারণে 1 বছর পরে আমি যেহেতু মামলা করতে পারবো না। সেটাই তো, মায়ের মৃত্যুর কারণে 1 বছর কেন, আজকে আপনার লাস্ট ডেট, আজকেও যদি আপনার মা মারা যায় এবং আপনি যদি চান যে না আমি রেমিডিটা চাই, তাহলে সেক্ষেত্রে আজকেই আপনাকে মামলা করতে হবে। জি জি সেটাই। আপনি নিজে না মারা যাওয়া পর্যন্ত বা আপনার নিজে ক্ষতিগ্রস্ত না হওয়া পর্যন্ত অন্য কারো ক্ষতির কারণ আপনি এখানে শো করে রেমিডি দিতে পারবেন না 5 ধারা। ক্লিয়ার? জি বারবার চুক্তি ভঙ্গ হয়ে গেলে তখন সেই ক্ষেত্রে কখন থেকে তামাদি মেয়াদ গণনা শুরু হয় এবং কত ধারায় বলা আছে বলেন? বলেন। জি বারবার চুক্তি ভঙ্গ হচ্ছে, অবিরাম চুক্তি ভঙ্গ। ঠিক আছে? মানে বারবার আমি আপনার সাথে চুক্তি করতেছি, বারবার আমি চুক্তি ভঙ্গ। তাহলে এই ক্ষেত্রে আপনি তামাদি মেয়াদ গণনাটা শুরু করবেন কবে থেকে? আমার বিরুদ্ধে যে মামলা করবেন চুক্তি ভঙ্গের, এটা কবে থেকে শুরু হবে বলেন? আমি বারবারই চুক্তি ভঙ্গ করতেছি, সেক্ষেত্রে কি করবেন আপনি? সরি মিস, এটা আমি বলতে পারছি না। কেন বলতে পারতেছেন না? আপনি পরীক্ষার্থী না এবার? জি পরীক্ষার্থী। তাহলে এটা পড়তে পারবেন না, কারণ এটা খুব সহজ বিষয়। এই যে 23 ধারা দেখেন, তাকায় দেখেন, অবিরাম চুক্তি ভঙ্গের ফলাফল। 23 ধারা, কন্টিনিউইং ব্রিচ এন্ড রংস। অবিরাম চুক্তি ভঙ্গ করা হয় কখন? বারবার চুক্তি ভঙ্গ যদি হয়ে থাকে এবং সেটা যদি নিরপেক্ষভাবে হয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে প্রত্যেক মুহূর্তেই নতুন করে তামাদি মেয়াদ গণনা স্টার্ট। মনে থাকবে? জি ভাই মনে থাকবে। তামাদি আইনে আপনার যে মানে টাইম লিমিটেশন গুলা ধরা হয়, এটা কোন বর্ষপঞ্জি অনুযায়ী? গ্রেগরিয়ান নাকি ইংলিশ বর্ষপঞ্জি না বাংলা? বলেন। ইংলিশ বর্ষপঞ্জি। ইংলিশ বর্ষপঞ্জি। আপনার নামটা কি? সুমনা আক্তার। সুমনা। সুমনা। মাথার মধ্যে একটা বাড়ি মার, বুঝতে পারছেন? ইংলিশ বর্ষপঞ্জি বাংলা। হ্যাঁ, গ্রেগরিয়ান। এই যে, ঠিক আছে, গ্রেগরিয়ান বর্ষপঞ্জি অনুযায়ী হবে 25 ধারা। হুট করে মুখে মাথার মধ্যে যেটা আছে সেটা বলে দিলেন নাকি? আচ্ছা, কোন একটা নিষেধাজ্ঞার মামলা দায়ের করছেন, ঠিক আছে, এখন এর মাঝখানে আপনার হয়তোবা অর্থাৎ নিষেধাজ্ঞার ডিক্রি জারি হয়েছে, ধরেন বিষয়টা, এখন এর মাঝখানে আপনার মামলা করার তামাদি মেয়াদ শুরু হইল। ঠিক আছে? তামাদি মেয়াদ হয়েছে মাত্র 6 মাস, আর নিষেধাজ্ঞার যে আপনার টাইম পিরিয়ডটা সেটা 5 মাস দিয়ে রাখছে। ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে তামাদি মেয়াদ গণনাটা কিভাবে কাউন্টিং হবে বলেন দেখি? বলেন। সাজ্জাদ ভাই আপনিই বলেন, আপনি পরীক্ষা দেবেন, আপনার বলেন। ম্যাম আমাদের মানে নিষেধাজ্ঞার মেয়াদ যেদিন শেষ হবে সেদিন থেকে, তারপর থেকে। তারপরে আরো তো আছে, যেদিন নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হবে, নিষেধাজ্ঞার যে সময়গুলো অর্থাৎ 5 মাস বলছি, 5 মাস
তারপরে হচ্ছে নিষেধাজ্ঞা যেদিন দিলাম সেই দিন, এই সবগুলো টাইম লিমিটেশন বাদ যাবে। মনে থাকবে? জি ম্যাম। আচ্ছা, ধরেন আপনি সবকিছু সঠিকভাবে ঠিকঠাক করছেন, ঠিকঠাক করে মামলা দায়ের করছেন, ঠিক আছে, কিন্তু ভুল আদালতে গিয়ে মামলা করছেন, তাহলে এই ক্ষেত্রে আপনার কি মানে কিভাবে আপনি এটাকে করবেন বলুন? অর্থাৎ সরল বিশ্বাসে ভুল আদালতে যদি আপনি মামলা দায়ের করে থাকেন এবং এর ক্ষেত্রে যদি আপনার টাইম লিমিটেশনটা অনেক পিছায় যায় বা শেষ হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে আপনি কি করবেন বলেন? ভুল আদালতে মামলা করলে সেখানে কাটানোর সময়টা বাদ যাবে। বাদ যাবে। এটা কত ধারায় বলা হয়েছে? 18 ধারায় বলা আছে। মাথার মধ্যে বাড়ি মারবে একটা। 18 ধারায় বলা আছে? 14 ধারায় সরি ম্যাম, 14 ধারায়। কোনটা কোন দিকে আছে শুনি? 14 ধারায় এখতিয়ারবিহীন আদালতে ভুলক্রমে সরল বিশ্বাসে যদি কেউ মামলা দায়ের করে থাকে, তাহলে যেই টাইম মানে যত টাইমই থাকুক না কেন ওই টাইমটুকু বাদ যাবে। অর্থাৎ এমন ভাবে মামলাটা করার সময় পাবেন আপনি যেন নতুন করে মামলাটা আবার শুরু হচ্ছে। আপনি বিবাদীর বিরুদ্ধে মামলা দায়ের করবেন কিন্তু বিবাদী দেশের বাহিরে অবস্থিত, এক্ষেত্রে কি করবেন বলেন তো? বলেন সাজ্জাদ। জি ম্যাম। বিবাদীর বিরুদ্ধে মামলা দায়ের করবেন বিবাদী দেশের বাহিরে, আপনি কি করবেন তখন? আমি মামলা করব। আপনি মামলা করবেন? বিবাদী দেশের বাহিরে অবস্থিত, আপনি কিভাবে মামলা করবেন? মামলা করতে বিবাদীর উপস্থিত থাকতে হবে কোর্টে, এরকম কি নির্দিষ্ট বিষয় আছে না? অবশ্যই আছে। আপনি কি তামাদিয়ানে ক্লাস করেন নাই নাকি? হ্যাঁ নাই ডাক্তার? জি ম্যাম। বলেন। বিবাদীর বিরুদ্ধে মামলা দায়ের করবেন বিবাদী দেশের বাহিরে আছে, সেক্ষেত্রে তামাদি মেয়াদ গণনাটা কিভাবে কাউন্টিং হবে বলেন? ম্যাম, বিবাদী যদি দেশের বাইরে থাকে তাহলে ও যতক্ষণ না আসবে বাংলাদেশে ততক্ষণ পর্যন্ত তার গণনা স্থগিত থাকবে এবং এই বিষয়টা বলা আছে 13 ধারায়। জি, বুঝতে পারছেন সাজ্জাদ ভাই? জি ম্যাম, বুঝতে পারছি। আপনার প্রিপারেশন ভালো না, আরো করেন। লিগ্যাল ডিসেবিলিটি সম্পর্কে কত ধারায় বলা আছে বলেন? লিগ্যাল ডিসএবিলিটি সম্পর্কে কত ধারায় বলা হয়েছে? লিগ্যাল ডিসএবিলিটি জিনিসটা কি, ঠিক আছে, এটার সুবিধাগুলো কি কি বলেন? কে বলবেন বলেন? জসিম ভাই আপনি বলেন। জসিম ভাই বলেন, আপনি বলেন না ডাক্তার বলেন। এসব ঘুমাই বলা আছে যে বলেন 3 প্রকার অক্ষমতার কথা বলা হয়েছে এখানে, যে সুবিধাগুলোর কথা রয়েছে যে নাবালক হলে 18 বছরের কম যদি বয়স থাকে সেক্ষেত্রে এই সময়টা স্থগিত থাকবে নির্ধারিত বয়স না হওয়া পর্যন্ত। এরপরে যিনি প্রশ্ন বোঝেন না বা সঠিক উত্তর দিতে পারেন না এরকম পাগল যদি হয় সেক্ষেত্রে সুস্থ না হওয়া পর্যন্ত ওই সময়টা স্থগিত থাকবে। আর হলো জড়বুদ্ধি সম্পন্ন, কাজের পরিমাণ সম্পর্কে সে পরিণাম সম্পর্কে বুঝতে পারতেছে না যে এটা করব এর পরিণাম কি হতে পারে, ওই ক্ষেত্রে জড়বুদ্ধি সম্পন্ন ব্যক্তির ক্ষেত্রে এই সময়টা স্থগিত থাকবে সুস্থ না হওয়া পর্যন্ত। অর্থাৎ এখানে 3 ধরনের অক্ষমতার কথা বলা হয়েছে: নাবালক, উন্মাদ, জড়বুদ্ধি সম্পন্ন, ঠিক আছে? জি ম্যাম। জি ম্যাম। যদি আপনার মানে মামলা করার যে সময়সীমাটা ওই সময় যদি অসুস্থ থাকে তাহলে সেক্ষেত্রে তামাদি মেয়াদ গণনা স্থগিত থাকবে, ঠিক আছে? যখন তিনি সুস্থ হবেন তখন থেকে তামাদি মেয়াদ গণনা স্টার্ট। কত বছর থাকবে বলেন তো? ম্যাম 3 বছর। 3 বছর মানে সে যত থাকুক না কেন, একটা থাকুক না কেন, তার তামাদি মেয়াদ থাকবে 3 বছরের জন্য। আচ্ছা গেল। এরপর যদি ধরেন একজন ব্যক্তি নাবালক থেকে
সাবালকত্ব অর্জন করার পরই আবার অ্যাক্সিডেন্ট করে, অ্যাক্সিডেন্টের মাধ্যমে যদি তার ব্রেন আউট হয়ে যায় তখন সেই ক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রেও ওই সময়টা স্থগিত থাকবে ম্যাম। হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত সে পুরোপুরি সুস্থ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তার উপর তামাদি মেয়াদ গণনা স্থগিত থাকে। আচ্ছা, একবার যদি তামাদি মেয়াদ গণনা শুরু হয় কোনোভাবে, অর্থাৎ ধরেন আপনি নাবালকত্ব থেকে সাবালকত্ব অর্জন করছেন, সাবালকত্ব অর্জন করার পর আপনি মামলা দায়ের করছেন, ঠিক আছে? মামলা দায়ের করার 2-3 দিন পর বা 10-15 দিনের মাথায় আপনি অ্যাক্সিডেন্ট করছেন, অ্যাক্সিডেন্ট করার পর হসপিটালে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পর ডাক্তার বলতেছে যে স্মৃতিশক্তি নষ্ট হয়ে গেছে, অর্থাৎ আপনি উন্মাদ বা পাগল হয়ে গেছেন, ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে কি আপনার সেই মামলাটা স্থগিত হয়ে যাবে নাকি মামলাটা চলমান থাকবে, নাকি মামলাটা চলমান থাকবে ম্যাম, কারণ একবার তামাদি মেয়াদ গণনা শুরু হয়ে গেলে ওটা স্থগিত হয় না। স্থগিত হয়? এটা কত ধারা আপনি বলেন তো? এটা হচ্ছে 9 ধারা। 9 ধারা। ভেরি গুড। আমি যতটুকু বুঝলাম, আমি অলরেডি অ্যানাউন্স করে দিছিলাম আপনাদের অ্যাডমিন, আমার মনে হয় আপনাদেরকে অ্যানাউন্স করে দিচ্ছে সকালের দিকে, ঠিক আছে? কিন্তু তারপরও কেউ প্রিপারেশন নেয়, একমাত্র নাহিদ আক্তার, জসিমউদ্দিন এরাই মোটামুটি একটু ই করছে, বাকি কাউকে আমি দেখতেছি না। বিশেষ করে যারা পরীক্ষা দেবে তাদের যদি এই অবস্থা হয় তাহলে কেমনে বলেন তো? আপনাদেরকে অ্যানাউন্স করে দেওয়া হয়েছে, আমার তো ক্লাস শেষ হয়ে গেছিল তামাদের, আমি তো চাইলেই পারতাম অন্য একটা নতুন ক্লাস নিতে, পারতাম না? কিন্তু তারপরও কেন আমি তামাদের এনে ক্লাসটাই রাখছি বলেন তো? আপনাদের প্রিপারেশনটা যাতে ভালো হয়, আপনারা যাতে ভালোভাবে পড়তে পারেন। আমি ক্লাসে পড়াইলে তো হবে না, হবে আপনাদের নিজেদেরকে পড়তে হবে। আপনারা নিজেরাই যদি না পড়েন, শুধুমাত্র ক্লাসে আসলাম, বসলাম, শুনলাম, চলে গেলাম, তাহলে লাভটা কি হলো? কি হলো তাতে লাভ? এটা কি ক্ষতি আপনাদের হচ্ছে না আমাদের হচ্ছে, কোনটা বলেন? আমরা তো আমাদের মতো আগায় যাচ্ছি, তা আপনাদের তো ক্ষতি হচ্ছে না? জি ম্যাম। ভালো করার ইচ্ছা নাই কারো, পরীক্ষার রেজাল্ট খারাপ করার ইচ্ছা আছে, মনে তো হচ্ছে সবার পরীক্ষার রেজাল্ট খারাপ করার ইচ্ছা আছে। ভালো করার ইচ্ছা আছে ম্যাম, ভালো করার ইচ্ছা আছে, ইনশাআল্লাহ পড়ব। রসগোল্লা নিয়ে বাসায় যাওয়ার ইচ্ছা, ভালো রেজাল্ট করার ইচ্ছা নাই, ওই গোল্লা 0-0 নিয়ে বাসায় যাওয়ার ইচ্ছা, তাই কি মনে হচ্ছে? এরকম করে আপনারা আমাদের প্রতিষ্ঠানের নাম খারাপ বুঝছেন? শুধুমাত্র টিচার, মেন্টর, কোচিং সেন্টার এদের উপর ডিপেন্ডেন্ট থাকলে হয় না। আপনাকে 40% আমরা গাইড করব, বাকি 60% আপনাকে পরিশ্রম করতে হবে, সেটা আপনি যে কোনো জায়গায় যান না কেন, বুঝতে পারছেন? কাজেই এখনো সময় আছে, আপনারা নিজেদের চেষ্টায় সামনের দিকে আগানোর চেষ্টা করেন, বুঝতে পারছেন? আমরা যে গাইড গুলো দিচ্ছি, যেভাবে পড়াচ্ছি, পড়েন, বুঝেন, কাজে লাগান। পরবর্তীতে রেজাল্ট খারাপ হলে হায় আফসোস করে কোনো লাভ নেই। ঠিক আছে, আজকে আর কি করাবো, কাউকে আমি ওভাবেই করিনি, আমি যার কারণে সকালবেলা আমি বলে দিচ্ছিলাম যে আমি আজকে প্রশ্ন ধরবো, সবাইকে অ্যানাউন্স করে দেন, অথচ আপনারা ওইভাবে কি করেন নাই। কিনবে আর নেক্সট আমরা নতুন একটা সাবজেক্ট নিয়ে শুরু করব, ঠিক আছে? আজকে জি ম্যাম, ধন্যবাদ ম্যাম। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকেও ধন্যবাদ, আপনারা সবাই লিভ নিতে পারেন।